সেই রাতে গ্রামে কোনো সাধারণ বৃষ্টি হচ্ছিল না। আকাশ যেন ফেটে গিয়েছিল। বিদ্যুৎ একের পর এক চমকাচ্ছিল, বাতাস এত জোরে বইছিল যে গাছ ভেঙে পড়ছিল একের পর এক। আর নদী নদী যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। ওখানে পানি না, প্রকৃতির রাগ বইছিল। আর সেই ভয়ঙ্কর নদীতে ডুবে যাচ্ছিল একজন মানুষ, ফহিম। বাঁচাও, বাঁচাও! সে চিৎকার করছিল, কিন্তু আশেপাশের মানুষ শুধু দেখছিল। এক মুহূর্তের জন্য তার মুখ পানির উপর উঠত, তারপর আবার তাকে টেনে নিচে নিয়ে যেত স্রোত। কেউ চিনে ফেলল, আরে এটা তো ফহিম! সবাই চিৎকার করছিল, বাট কেউ সাহায্য করতে পারছিল না। ধীরে ধীরে ফহিমের শ্বাস ভেঙে যাচ্ছিল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি তো সবসময় সবার জন্য ছিলাম, আজ যখন আমার দরকার কেউ আমার জন্য নেই কেন? আর ঠিক তখনই সে ডুবে গেল। শুধু ভেসে রইল তার টুপি। কিন্তু এই গল্প এখানেই শেষ না। এই গল্প শুরু হয়েছিল অনেক আগে। ফহিম ছোটবেলা থেকেই ভালো ছেলে ছিল। ওকে শেখানো হয়েছিল ভালো মানুষরা নো বলে না, স্কুলে না, বাড়িতে না, কাউকে না। একদিন একটা ঘটনা তার মনে গেঁথে যায়। সে ক্রিকেট খেলতে যেতে চেয়েছিল, কিন্তু তাকে আটকানো হয়। সে একটু বিরক্ত হতেই সবাই তাকে বকা দেয়, অতিথি এসেছে আর তুমি খেলতে যাবে? সেই দিন তার মাথায় একটা বিশ্বাস বসে যায়, আমি যদি নিজের ইচ্ছা করি মানুষ রাগ করবে, আর যদি সবার কথা শুনি আমি ভালো থাকব। বছর কেটে যায়, ফহিম বড় হয়, নিজের একটা ছোট বিজনেস শুরু করে। গরু পালন করে, দুধ থেকে ঘি বানায় বিক্রি করে। কিন্তু একটা সমস্যা ছিল, সে খুব ভালো মানুষ ছিল। মানুষ তার কাছ থেকে জিনিস নিত, কখনো টাকা দিত না। গ্রামের যে কোনো প্রবলেম হলে ফহিমকে ডাকো, সে সবসময় যেত। কিন্তু কেউ তাকে ভ্যালিউ দিত না। সবাই শুধু এক্সপেক্ট করত ফহিম তো করে দেবে। এই সময় তার জীবনে আসে সাকিব, একজন ব্যবসায়ী, চাল গমের বড় ব্যবসা। সে সবসময় ফহিমকে ব্যবহার করত, কখনো কাজ করাত, কখনো জিনিস নিত, কখনো টাকা দিত না। ফহিম ভাবত বন্ধুত্বে এসব চলে। তারপর এলো কঠিন সময়। ভয়ঙ্কর গরমে তার গুরু অসুস্থ হয়ে যায়, দুধ কমে যায়, ফসল নষ্ট হয়, টাকার অবস্থা খারাপ হয়ে যায়। তার স্ত্রী বলে সাকিবের কাছে সাহায্য চাও। কষ্ট করে সে যায়। সাকিব বলে দেব, বাট মার্কেট রেটের নিচে। ফহিম চুপ হয়ে যায়। সে বুঝে যায় সে যাকে সবসময় ফ্রিতে দিয়েছে আজ সে তার কাছেই দাম চাইছে। এরপর তার ছেলের অসুখ, জ্বর, বমি, অবস্থা খারাপ, বাইরে ঝড়। সে সাকিবের কাছে যায়, গাড়ি চায়। সাকিব সরাসরি না করে দেয়, রিস্ক আছে, আমি যেতে পারবো না। চাবিও দেয় না। ফহিম প্রথমবার দেখে তার বন্ধুর ভিতরে ভয়, সেলফিশনেস। তারপরেও সে কিচ্ছু বলে না, শুধু একটা ল্যান্টার্ন নিয়ে ঝড়ের মধ্যে বেরিয়ে যায়। তারপর যা হলো তুমি জানোই। সে নদীতে পড়ে যায়। পরের দিন সে জেগে ওঠে একটা ফার্ম হাউসে। একজন লোক তাকে বাঁচিয়েছে, ডক্টর বুক। তিনি তাকে একটা কথা বলেন, তোমার সমস্যা একটা ডিজিজ, নাইস গাই সিন্ড্রোম। তারপর 3টে সিম্পল রুল, সাথে সাথে ইয়েস বলো না, নিজের বাউন্ডারি চেক করো, শান্তভাবে নো বলতে শেখো। ফহিম ফিরে আসে এবং প্রথমবার সে নো বলে সাকিবকে। প্রথমে খারাপ লাগে, গিল্ট হয়, কিন্তু সে বোঝে গিল্ট মানেই সে খারাপ না, সে বদলাচ্ছে। ধীরে ধীরে সে বাউন্ডারি তৈরি করে, ধার দেওয়া বন্ধ করে, সময় নিজের মতো ব্যবহার করে। অদ্ভুতভাবে মানুষ তাকে বেশি রেসপেক্ট করতে শুরু করে। সাকিবও, যে আগে তাকে ব্যবহার করত, এখন তাকে সিরিয়াসলি নেয়। ফহিম বোঝে ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস না। এই গল্পে লুকিয়ে আছে 5টা প্র্যাকটিক্যাল লেসন্স। ইফ ইউ নেভার সে নো, ইউর ইয়েস হ্যাজ নো ভ্যালু। তুমি যদি কখনো নো না বলো তাহলে তোমার ইয়েসের কোনো দাম থাকবে না। গিল্ট ইজ নট মোরালিটি। গিল্ট মানেই তুমি ভুল না, অনেক সময় এটা শুধু পুরনো হ্যাবিট। পজ বিফোর ইউ সে ইয়েস। কেউ কিছু চাইলে সাথে সাথে ইয়েস বলো না, সময় নাও, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। ক্রিয়েট বাউন্ডারিজ। বাউন্ডারি না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবেই। রিয়েল ফ্রেন্ডশিপ সার্ভাইভস অনেস্টি। সত্যিকারের সম্পর্ক নো শুনে ভাঙে না, বরং আরও শক্ত হয়, তোমার ব্যবহারকে মনে রাখে। এই পুরো কনসেপ্টগুলো নেওয়া হয়েছে একটা পাওয়ারফুল বুক থেকে, নো মোর মিস্টার নাইস গাই বাই রবার্ট গ্লাভার। এই বইয়ে নাইস গাই সিন্ড্রোম নিয়ে বলা হয়েছে, যারা সবসময় অ্যাপ্রুভালের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, কনফ্লিক্ট এড়াতে চায় এবং ভাবে আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে, বাস্তবে তারা অনেক সময় সবচেয়ে বেশি সাফার করে। এই বইয়ে এমন অনেক পাওয়ারফুল লেসন আছে যা শেখা খুব জরুরি, বিশেষ করে যদি তুমি একজন নাইস গাই হও। কারণ এই সিন্ড্রোম ভাঙতে পারলেই তুমি রেসপেক্ট পাবে, নিজের ভ্যালিউ বুঝবে, আর যা চাও সেটা ডিমান্ড করতে পারবে। এই গল্পটা আসলে খুব ড্রামাটিক, কিন্তু প্রবলেমটা একদম রিয়াল। মানুষ ভালো হতে গিয়ে নিজের জীবনটাই সাইড ক্যারেক্টার বানিয়ে ফেলে, তারপর অবাক হয় কেন কেউ তাকে গুরুত্ব দেয় না।